গণহত্যার দায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার কাজ শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগ এবং তার অঙ্গ ও সহযোগী সকল সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এর ফলে জুলাই গণঅভ্যুত্থানে গণহত্যার দায়ে আনুষ্ঠানিকভাবে দলটিকে শাস্তির আওতায় আনল রাষ্ট্র। তবে দাবি পূরণ করতে রাজপথে আন্দোলন করতে হয়েছে ছাত্র জনতাকে। এদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এই প্রজ্ঞাপন জারির ফলে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করেছে নির্বাচন কমিশন। আর জুলাই গণহত্যার নির্দেশদাতা হিসেবে দেশ ছেড়ে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী ও পুলিশ প্রধানের সরাসরি সংশ্লিষ্টতার প্রমাণ পেয়েছে জানিয়ে আজ সেই তদন্ত প্রতিবেদন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জমা দিয়েছে তদন্তকারী দল। তবে যখন আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করে প্রজ্ঞাপন জারি হলো, নিবন্ধন স্থগিত হলো, কিংবা গণহত্যার দায়ে শেখ হাসিনার আনুষ্ঠানিক বিচার শুরু হলো, তখন অনেকটাই ফিকে হতে শুরু করেছে জুলাই ঐক্যের আকাঙ্ক্ষা। কিন্তু কেন? দর্শক, এসব নিয়ে আমাদের আজকের এখন প্রকাশ। আমরা আলোচনার নাম দিয়েছি টানাপোড়েন। আর এ নিয়ে কথা বলতে আমাদের সাথে আছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি, আছেন সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল এবং আরও আছেন ইউনাইটেড পিপলস অফ বাংলাদেশের সদস্য সচিব আরিফিন মোহাম্মদ হিজবুল্লাহ। আপনাদের সবাইকে স্বাগত। আর পুরো আয়োজনে আপনাদের সঙ্গে থাকছি আমি মাহমুদ রাকিব। আমরা একটু শুরুতে যেতে চাই মাসুদ কামাল ভাই আপনার কাছে। আপনি জানেন যে আজকে বেশ কয়েকটি সিদ্ধান্ত হয়েছে বাংলাদেশের। বলা যায় যে 5 আগস্টের পরে আজকের অনেক বড় বড় সিদ্ধান্ত এসছে সরকারিভাবে। আমরা যেটি বলছিলাম সূচনাতে, আপনি সম্ভবত গতকাল বা পরশু একটি স্ট্যাটাস দিয়েছিলেন, সেখানে আপনি লিখেছিলেন, আমি একটু পড়ি ছোট্ট, যে সরকারের সিদ্ধান্ত হচ্ছে বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগ কেন রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে পারবে না। আচ্ছা, গত 9 মাসে আওয়ামী লীগ এমন কি রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়েছে যে ঘটা করে এমন সিদ্ধান্ত নিতে হলো? আর এমন সিদ্ধান্ত গ্রহণের জন্য একটা পাতানো আন্দোলনেরই বা আয়োজন করতে হলো কেন? এটি ছিল আপনার স্ট্যাটাস। আমার প্রশ্ন হলো, আপনার কেন মনে হলো যে এটি নিষিদ্ধ করতে গিয়ে একটি পাতানো আন্দোলন করেছে এই আপনার দুপাশে যারা রয়েছে তারা? এটি কেন মনে হলো? এটা মনে হয়েছে আন্দোলনের চেহারা দেখে। যেমন ধরে আমি বলি আপনাকে, যমুনার সামনে কোনো বিক্ষোভ করা যাবে না, এটা ডিএমপি স্পষ্ট নিষেধাজ্ঞা ছিল। সেই নিষেধাজ্ঞা ভঙ্গ করে তারা এখানে একটা বিক্ষোভ মিছিল করেছে এবং অবস্থান নিয়েছে। সরকারের পক্ষ থেকে এটা প্রতিরোধের কোনো চেষ্টা করা হয়নি। সেখানে সরকারের দুটো সংস্থা তাদের এখানে খাবার পানি সরবরাহ করেছে, তাদের মাথা ঠান্ডা রাখার জন্য শীতল জল, মানে যেটাকে ফগ তারা ছড়িয়েছে। অথচ আমরা দেখেছি এখানেও কিন্তু আন্দোলন, আমরা এর আগেও দেখেছি যে যখন নাকি শিক্ষিকেরা আন্দোলন করছিল, শিক্ষকরা, প্রাথমিক শিক্ষকরা, তাদের কিন্তু জল কামান দেওয়া হয়েছিল, শাহবাগে দেওয়া হয়েছিল, শাহবাগে। তো জল কামান দিয়ে তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু কাজে এই আন্দোলন সরকারি কোনো সংস্থার কোনো ধরনের প্রতিবন্ধকতার শিকার হয়নি। এটা এই প্রথমবার আমি দেখলাম একটা আন্দোলন, এটা নাকি এত বড় একটা ঘটনা নিয়ে তারা প্রধান উপদেষ্টা বাসভবন পর্যন্ত যাচ্ছে, কিন্তু সেখানে সেটা হচ্ছে না। এক নম্বর। দ্বিতীয় কথাটা হলো, এক পর্যায়ে দেখলাম আন্দোলনের নেতা যিনি ছিলেন মোটামুটি ওখানে যারা কথা বলছিলেন, তিনি হাসনাত আবদুল্লাহ 1 ঘন্টায় একটা আলটিমেটাম দিলেন। আমার এই প্রায় 36 বছরের সাংবাদিকতার জীবনে আমি কখনো 1 ঘন্টা করে আলটিমেটাম দেখিনি। 1 ঘন্টার আলটিমেটামের অর্থটা কি? যে উনি জানতেন যে 1 ঘন্টার মধ্যে একটা সিদ্ধান্ত আসছে এবং সেটা 1.5-2 ঘন্টার মধ্যে সিদ্ধান্তটা চলে আসলো। আমার কাছে যেটা মনে হয়েছে, দেখেন এই কাজটা আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কাজটা ছাত্রলীগকে তো নিষিদ্ধ করছে, অনেক আগেই করছে না? আওয়ামী লীগকে তখন নিষিদ্ধ করতে পারতো। তখন সরকার সারা দুনিয়ার কাছে নিজের ভালো মানুষই প্রমাণ করার জন্য ডক্টর ইউনূস নিজে অনেকবার ইন্টারভিউতে বলেছে যে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা তার সরকারের নাই। উনি বারবার বলেছেন, একাধিকবার বলেছেন। বলে এখন উনি টের পাচ্ছেন যে ওটা বলো না, ঠিক হয় নাই। এখন উনি কীভাবে ওই তেতো ওষুধটা আবার গিলবেন? যে কারণে উনি ওনাদেরকে রিকোয়েস্ট করছেন, বাবারা তোমরা একটা ছোটটা করো, আমি একটা অজুহাত পাই। হিসাবটা ভাই সিম্পল একদম। ডক্টর ইউনূস আন্দোলনটা মূলত আমি মনে করি, আমি ব্যক্তি হিসেবে বলছি, একদম উনি সরকার প্রধান হিসেবে আমি ওনার কথা বলছি, বাট এই সরকারই চেয়েছে
যে আমার মনে হয়েছে আর কি, আমার যেটা মনে হয়েছে আমি সেটা বলছি। আমার কাছে মনে হয়েছে সরকারই চেয়েছে, তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চায়, এবং চেয়েছে বলেই তোমরা আন্দোলন করো। আমি লোককে বলতে পারবো যে ওরা আন্দোলন করেছে, কাজে আমার কাছে জনদাবির মুখে আমি এটা করেছি। তার মানে ডক্টর ইউনূস এতদিন চাননি, এখন চেয়েছেন। ডক্টর যেহেতু ইউনূস একদম এতদিন যে তিনি চাননি, বলেছেন তিনি যে প্রকাশ শুনেন, ওনার মনে কিছুটা উনি জানেন, আর পৃথিবীর কেউ জানে না। আমার মনে কি আছে আপনিও জানেন না, কিন্তু কাজে যার যার মন তার তার কাছে। কিন্তু উনি যে যতটুকু প্রকাশ করেছেন, সেই প্রকাশ দেখে আমার যা মনে হয়েছে আমি সেটা বললাম। জি, এতদিন আমার মনে হয়নি, উনি একদিন প্রকাশ্যে বলেছেন। আমি কমপক্ষে 3টা আন্তর্জাতিক মিডিয়াতে ওনাকে বলতে শুনেছি যে ওনার এই সরকারের কোনো দলকেই নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা নেই, উনি যেটা বলেছেন। এখন যদি ওই মিডিয়া তাকে জিজ্ঞাসা করে আপনি যে বলেছিলেন আপনি করলেন কেন, উনি কি বলবেন? তিনি কি দলকে নিষিদ্ধ করেছেন? না, এখন তো ওই পথে যাচ্ছেন। দল নিষিদ্ধ করার প্রথম ধাপ কী হবে আমি এটাও বলি আপনাকে, যেহেতু আলোচনা উঠছে আমি বলি আপনাকে, আরও ডিটেলে বলি। দেখেন, ওই দিন জরুরি সভায় 3টা সিদ্ধান্ত কিন্তু হয়েছে। একটা হলো আওয়ামী লীগের কার্যক্রম বিচার শেষ না হওয়া পর্যন্ত স্থগিত থাকবে। 2 নম্বর হলো জুলাই আপনার ঘোষণাপত্র, হ্যাঁ ঘোষণাপত্র, এটা হবে। আর 3 নম্বরটা কি? 3 নম্বর হলো ট্রাইব্যুনালকে কোনো পলিটিক্যাল পার্টি নিষিদ্ধ করার ক্ষমতা দেওয়া হবে। এই আইনটা কিন্তু আগে ছিল না, এই আইনটা আগে ছিল ফিরিয়ে না আনা হয়েছে, এর আগে ছিল আবার। ভাইয়া। এই আমি বলছি যে যখন তারা এই আইনটা এই উপদেষ্টা মণ্ডলীর সভা কমিটিতে সিদ্ধান্ত নিল, তার আগ মুহূর্ত পর্যন্ত ছিল, তার আগ মুহূর্ত ছিল না। আমি সেটাই বলছি, নতুন করে এটা আনা হলো, আনা তো হলো, পুনর্বহাল করা হলো, কি বলা যায় না ভাইরে। আমার কথা হলো ওই সময় আনা হলো কিনা সেটা বলেন। পুনর্বহাল আনা একই জিনিস হলো। এই কাপটা এখানে একসময় ছিল, ঘন্টাখানেক ছিল না, এখন আনলো, আমি কি বলবো, আনা হলো। পুনর্বহাল মানে বলা যায়, দুইটাই বলা যায়। পুনর্বহাল আনার পার্থক্যটা কি? জি, আনা হলো, কথার মার এটা আনা হলো কেন? এটা আনা হলো কেন? এটা আনা হলো এই কারণে যে এই আইনটার এখন প্রয়োগ হবে। জি, বুঝতে তো পেরেছি। প্রয়োগটা কি প্রয়োগ হবে? আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য প্রয়োগ হবে। আস্তে আস্তে সেদিকে আমি এগোচ্ছে। যদি আপনাকে আর 2 মিনিট সময় দেন, আমি আরেকটা ঘটনা বলি, তাহলে আপনি বুঝতে পারবেন জিনিসটা। আমি বলে দিই একবারে। দেখেন, শাহবাগে একটা আন্দোলন হয়েছিল না আগে, গণজাগরণ মঞ্চ। জি, ওইটা আন্দোলনটা হয়েছিল কেন? মূল কারণটা কি? এটা উদ্দেশ্য নিয়ে হয়েছিল। কাদের মোল্লার যখন উদ্দেশ্যটা বলি, উদ্দেশ্যটা শুনেন আগে আপনি। কাদের মোল্লাকে যখন নাকি যাবজ্জীবন কারাদণ্ড দিল, ফাঁসি তখন না এখানে দিয়ে। আন্দোলন হলো। তারা কাদের মোল্লা ফাঁসি চায়। তো ফাঁসি কার কাছে চায়? আদালত তাকে যাবজ্জীবন দিয়েছে, কিন্তু ট্রাইব্যুনাল তাকে যাবজ্জীবন দিয়েছে। তো তাহলে অপরাধটা কার? করে থাকলে ট্রাইব্যুনালে বিচারক করছে, অথবা প্রসিকিউশন প্রমাণ করতে পারে নাই, তার ফাঁসি হওয়া উচিত। এটা প্রসিকিউশন প্রমাণ করতে পারে নাই, জি। অথবা বিচারক সিদ্ধান্ত নিতে পারে নাই। তাহলে ওই আন্দোলনটা হওয়া উচিত ছিল কার বিরুদ্ধে? বিচারকের বিরুদ্ধে, অথবা প্রসিকিউশনের বিরুদ্ধে। ওই পুরো আন্দোলনে কোনো দিন আপনি কি ওই বিচারকের নাম শুনছেন একবার? ওই বিচারকের বিরুদ্ধে কোনো স্লোগান হয়েছে? হয় নাই। কিন্তু আন্দোলনের ফলে কি হয়েছে? সরকার একটা আইন চেঞ্জ করছে। কি আইন চেঞ্জ করছে? যে এই রায়ের বিরুদ্ধে আগে সরকার আপিল করতে পারতো না, এখন পারবে। সরকার আপিল করতে পারবে। যেই মুহূর্তে ওই আইনটা হলো যে সরকার আপিল করতে পারবে, সেই মুহূর্তে কাদের মোল্লা ফ্যামিলি সহ পুরো দেশের লোক জেনে গেল এখন কাদের মোল্লার ফাঁসি ঝুলাই দিবে, এবং তাই হয়েছে শেষ পর্যন্ত। কাজেই এই আন্দোলনগুলি যে কারণে হয় এবং কি কারণে হচ্ছে, আগে আমরা হাসিনার আমলে যা দেখেছি যেভাবে নিয়ন্ত্রণ, এখনো তাই হচ্ছে। জি, আমরা আবার আসবো মাসুদ ভাই। আমি একটু জানতে চাই হাদি, আপনার কাছে জানতে চাই, আমরা যে বিষয় নিয়ে কথা বলছিলাম সেটি আমরা একটু থাকবো সেখানেই। এই পাতানো আন্দোলনে আপনারা কেন মানে ডক্টর ইউনূসের ফাঁদে পা দিলেন? মাসুদ ভাই বলেছে পাতানো আন্দোলন। পাতানো আন্দোলন তো বটেই, আমরা পাতাইছি। ফ্যাক্ট হইল ডক্টর ইউনূস সাহেব পাতাইছেন কিনা। এই মাসুদ ভাই যে বললেন, এগুলো সব অ্যাকনলেজ করে বলি যে ডক্টর ইউনূস সাহেব আমাদেরকে ডাকছেন এবং বলছেন এখানে আন্দোলন করো, তোমাদেরকে থাকা খাওয়ার সব ব্যবস্থা করি। তো এবং আমরা গেলাম, খাইলাম, আন্দোলন করলাম। তো এখনই বলতেছি যে আমরা আগামীকালকে জুলাইয়ের ঘোষণাপত্রও চাই। তো সেইটাও মাসুদ ভাই বলুক, যেরকম পাতায় জুলাইয়ের ঘোষণাপত্র দিয়ে দিক। দেখেন মুশকিলটা হলো কি, না মানে এইটা হলো হয়তো ডক্টর ইউনূস চাচ্ছে না ঘোষণাপত্র, কিন্তু ডক্টর ইউনূস চেয়েছিল আওয়ামী লীগ নিষিদ্ধ হোক, মানে এই যে সেই বলতে ডাকে পারাটা, সাড়া দিয়েছে। খেয়াল করেন, মানে এই সরকারের দুর্বলতা একটাই, সেটা হলো যেই কাজটা সে শপথ গ্রহণ করবার 1 সপ্তাহের মধ্যে করবার কথা ছিল, সেইটা সে করেছে 10ম মাসে এসে। সে ধরেন আমাদেরকে রাজপথে থাকতে হবে কেন? আপনার কি মনে হচ্ছে যে এবারই আমরা আন্দোলন করছি? ইনকিলাব মঞ্চ আজ থেকে 4 মাস আগে, 4 মাসের বেশি, 22শে ডিসেম্বর, আপনাদের মনে থাকবার কথা, আপনাদের টিভিতে প্রচুর লাভ গেছে সেদিন। 22শে ডিসেম্বর সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমরা যমুনার সামনে কাকরাইলের মোড়ে আমরা গণ অনশন করেছি।
গণহত্যার বিচার এবং আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে। কেন? এই আওয়ামী লীগের কাছে হাজার হাজার কোটি টাকা যে পাচার করা আছে, তাদের কাছে এখন পর্যন্ত হাজার হাজার অস্ত্র আছে। সুতরাং তাদেরকে যদি নিষিদ্ধ করা না হয়, ধরেন আপনি নিষিদ্ধ কেন করবেন, প্রশ্ন হলো এটা। এই যে বারবার মাঝে মধ্যে আওয়ামী লীগ মিছিল করবার চেষ্টা করছে, স্বরাষ্ট্রমন্ত্রীকে জিজ্ঞেস করলে, উপদেষ্টাকে জিজ্ঞেস করলে বলেন ধরে আমাদের কাছে দেন। এর মানে কি? আপনি তাকে নিষিদ্ধ করছেন না, আমাকে ধরতে বলতেছেন, মানে আপনি আমাকে অপরাধী হতে বলছেন। আমার কি ধরার কোনো দায় আছে? সুতরাং এখন জনগণ যদি তাকে ধরতেও চায়, তাহলে আইনানুগভাবে ধরতে পারবে। যেমন একজন চোরকে, একজন ডাকাতকে, একজন সন্ত্রাসী গুলি করে মানুষকে মেরে যাওয়ার সময় মানুষ ধরে আদালতে সোপর্দ করতে পারে, এখন মানুষের সেই এখতিয়ার হয়েছে এই গুপ্ত হত্যাকারীদেরকে ধরবার। সুতরাং এই জন্য নিষিদ্ধ করা দরকার ছিল। প্রশ্নটা হলো যে এই নিষিদ্ধটা করবার কথা ছিল শপথ গ্রহণ করার 1 সপ্তাহের মধ্যে, কেন? দেখেন, প্রথম দিনে ডক্টর ইউনূস সাহেব উনি জিওবি থেকে যে পোস্টটা দিয়েছেন, সেখানে কিন্তু 3 থেকে 4টা গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে এই যে জুলাই যোদ্ধা অথবা এই আন্দোলনে তাদের জানমালের হেফাজত, নাম্বার 2 তাদের বিরুদ্ধে যে মামলাগুলো চলছে, এই মামলার সাক্ষীদের জানের নিরাপত্তা, এই বিবিধ কারণে তাদেরকে তারা দল হিসেবে বলে নাই, বলেছে সংগঠন হিসেবে তাদের কার্যক্রম নিষিদ্ধ। এইবার কোন আইনে বলেছে, কি বলেছে, সেটা আমরা পরে কথা বলতে পারবো। কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ ঘটনা 2টা মিসলিডিং করেছে মাসুদ ভাই। নাম্বার 1, উনি 3 দিনের আন্দোলনের শেষের দিকে হাসনাত গিয়ে দেখেন, আপনার টিভিতে দেখেছেন, তখন হাসনাত আর আমি পাশে দাঁড়ানো। হাসনাত যখন বলছে, আমিও বলছি, আমরা 1 ঘন্টা কখন বলেছি, আন্দোলনটা আমরা 3 দিন থেকে শুরু করেছিলাম এবং আমাদের প্ল্যান ছিল, আমরা জানছিলাম যে সোমবার উপদেষ্টা পরিষদের একটা বৈঠক বসবে। আমাদের সেদিন প্ল্যান ছিল যে কমপক্ষে কয়েক লক্ষ জনতা নিয়ে যেখানেই মিটিং হবে আমরা পুরো চারদিকটা ঘিরে থাকবো। এইটা সরকার সামহাও জেনে গেছেন এবং এটা না জানার কারণে আমরা প্রচুর জায়গায় এটা আলাপ করেছি। এবং আমাদের প্ল্যান ছিল যে রোববার আমরা সারা দেশে কমপ্লিট শাটডাউন দিব, কিন্তু রোববার যেহেতু সরকারি বন্ধ ছিল তাই আমরা কমপ্লিট শাটডাউনে যাই নাই। সোমবার আমরা সারা দেশে কমপ্লিট শাটডাউন দিতাম এবং আমরা ঢাকার সেই মিটিংয়ের জায়গায় ঘেরাও করে ফেলতাম। এইটা বুঝে সরকার শনিবার রাতেই তারা ইমার্জেন্সি মিটিং কল করলো। তো ইমার্জেন্সি মিটিংটা কল করেছে তারা ঠিক 8টায়, এবং তখনই আমরা বলেছি, কারণ আমরা জানি উপদেষ্টা পরিষদের মিটিংয়ে সিদ্ধান্ত নিতে আধা ঘন্টা 40 মিনিট 1 ঘন্টার বেশি লাগে না। আমরা তখনই সিদ্ধান্ত নিয়েছি 1 ঘন্টা। 1 ঘন্টা মানে কি, যে এই তাকে ফোর্স করা যে এই মিটিংয়ের মধ্যে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আপনি কখন তাকে নিষিদ্ধ করবেন, নাম্বার 1। নাম্বার 2 হলো আরেকটা তিনি মিসলিডিং করেছেন কি, যে এই আন্দোলনের মধ্যে ওই যেটা ধারায় ট্রাইব্যুনালে বিচারের ধারাটা নেওয়া হয়েছে কি, আমরা দেখেন গতকালকে যে সংবাদ সম্মেলন ইনকিলাব মঞ্চ থেকে করেছি, সেখানে সর্বপ্রথম প্রশ্নটা করেছি এই যে মানবতা বিরোধী অপরাধ বা এই ট্রাইব্যুনালে এইখানে ছিল যে কোনো দল যদি গণহত্যা করে বা এরকম বিচার করে তাকে দল হিসেবেও বিচার করা যাবে, এই মর্মে আইনটা ছিল। আমরা প্রশ্ন করেছি এই সরকার ফেরার পর ঠিক কোন সুশীল উপদেষ্টার পরামর্শে বা স্টেকে এই আইনটা তুলে দেওয়া হয়েছে, মানে তুলে দেওয়ার ফলে কি হবে, আওয়ামী লীগকে দল হিসেবে বিচার করা যাবে না। এবং আমাদের কি করতে হলো, এই 10 মাস আন্দোলন করে সেই রায়টা পুনর্বহাল করতে হলো। খেয়াল করেন, এটা কিন্তু নতুন করে সংযোজন করা হয় নাই, ছিল, আপনি পুনর্বহাল করলেন। তো পুনর্বহাল তো করবার কথা ছিল আরো 10 মাস আগে, আপনি কেন করলেন না? তো এখানে 2টো কথা মাসুদ ভাই বলেছেন। 3 নম্বরে আমি যেটা বলি যে আন্দোলনের চরিত্র, শাহবাগ যখন হয়েছিল আপনাদেরকে মনে আছে, শাহবাগের বিরুদ্ধে 2013 সালে সারা বাংলাদেশে আর কোথাও কি জনগণ দাঁড়িয়েছিল? শাহবাগের বিরুদ্ধে সারা বাংলাদেশের গ্রামে গঞ্জে প্রত্যেকটা জায়গায় হাজার হাজার মানুষ দাঁড়িয়েছে, চূড়ান্তভাবে শাপলা দাঁড়িয়েছে, গুলি করে মেসাকার করে দিয়েছেন। আপনাকে প্রশ্ন করি, মাসুদ ভাইকে প্রশ্ন করি, এইবার যে আমরা শাহবাগে দাঁড়ালাম, আওয়ামী লীগের বা আওয়ামী লীগের পক্ষে মাসুদ ভাইদেরও 2-1 ভদ্র মানুষও তারা কি বাংলাদেশে কোথাও দাঁড়িয়েছিলেন আমাদের বিপক্ষে? কেন দাঁড়ান নাই? হয়তো সেই সময়ের অপেক্ষা। ওকে, সামনে দাঁড়াক, আমরা দাঁড়াই, তারাও দাঁড়াক, সেই ডেমোক্রেটিক সৌন্দর্য আমরা অপেক্ষা করছি। আমরা আপনার বিষয়গুলো আসবো, তারা একটু যেতে চাই আরিফিন মোহাম্মদ হিজবুল্লাহ, একটু জানতে চাই আওয়ামী লীগের তো একটি অবস্থায় গেল, গভর্নমেন্ট তাদেরকে কার্যক্রম নিষিদ্ধ করেছে, আপনাদের আন্দোলন সফলতার দিকে বলা যায়, আপনার আন্দোলন সেটি গিয়েছে, নিবন্ধন স্থগিত করেছে, তো এখন কি রাজনীতি করবেন? না, আওয়ামী লীগের রাজনীতি, ধরেন যে আওয়ামী লীগের নিষিদ্ধ আমরা চাই, এটা আমরা শুরু থেকে বলে আসছিলাম, আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে একটি ফ্যাসিস্ট রাজনৈতিক দল হিসেবে। দেখেন, আওয়ামী লীগ তো শুধু একা আওয়ামী লীগ না, আওয়ামী লীগ যে গত 17 বছর ধরে একটা ফ্যাসিস্ট রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশের মানুষের উপর চেপে বসেছে এবং ফ্যাসিবাদ কায়েম করেছে, সেইটার সাথে যারা যারা সম্পৃক্ত ছিলেন, এই পুরো কাঠামোটাকেই পরিবর্তন করার প্রয়োজন ছিল 5ই আগস্টের পরপর। সেই পুরো কাঠামোটা পরিবর্তন করা হয়নি। আমরা এই পুরো কাঠামো ব্যবস্থা পরিবর্তন না করতে পারলে বাংলাদেশের মানুষের যে রাজনৈতিক মুক্তি এবং অর্থনৈতিক আজাদির কথা আমরা বলি, সেটা সম্ভব না। ফলে আওয়ামী লীগের নিষিদ্ধ করা হচ্ছে
ডি আওয়ামিফিকেশনের প্রথম ধাপ, মানে জার্মানিতে যেভাবে ডি নাজিফিকেশন হয়েছে, বাংলাদেশেও এইভাবে যদি আমরা ডি আওয়ামিফিকেশন না করতে পারি, তাহলে বাংলাদেশের মানুষের চূড়ান্ত মুক্তি ঘটবে না। ফলে এটা হচ্ছে প্রথম ধাপ। সেকেন্ড স্টেজে এসে আওয়ামী লীগের যত যাবতীয় স্থাবর অস্থাবর সম্পত্তি আছে, দলীয় আওয়ামী লীগ, যুবলীগ এবং তার অন্যান্য সংগঠনের যত দলীয় স্থাবর অস্থাবর সম্পত্তি আছে, এই সমস্ত সম্পত্তি ক্রয় করতে হবে এবং সেটা জনগণের কল্যাণে ব্যয় করতে হবে। এটা সরকারের এখন এই স্টেপটা নেওয়া উচিত। এবং তার পরবর্তীতে আমরা বলছি যে আওয়ামী লীগের সময় মোটা দাগে 5টা গণহত্যা হয়েছে। পিলখানা গণহত্যা, শাপলা গণহত্যা, মাওলানা দেলোয়ার হোসেন সাইদির রায়ের দিন সারা দেশে একটি গণহত্যা হয়েছে, মোদি বিরোধী আন্দোলনে একটি গণহত্যা হয়েছে এবং জুলাই আগস্টে একটি গণহত্যা হয়েছে। এই প্রত্যেকটি গণহত্যার জন্য আলাদা করে ট্রাইব্যুনাল গঠন করে এর সাথে যারা সম্পৃক্ত তাদেরকে চিহ্নিত করতে হবে এবং প্রত্যেককে বিচারের আওতায় আনতে হবে। আমরা এখন বলছি এই প্রতিটি গণহত্যার বিচার নিশ্চিত করতে হবে এবং এই নিশ্চিত করার মধ্য দিয়েই আসলে বাংলাদেশ এই ডি আওয়ামিফিকেশনের মধ্য দিয়ে নতুন বাংলাদেশে প্রবেশ করতে পারবে। আচ্ছা, সেটি হয়েছিল, সেইগুলো আপনারা চাচ্ছেন, বুঝলাম। কিন্তু এই যে 5 আগস্ট পরবর্তী বাংলাদেশ, বা আমরা দেখলাম এই যেদিন আন্দোলন হলো সেখানেও শাহবাগে আপনারা যে গণজমায়েত করলেন সেখানেও সবাই ছিল, আমরা দেখেছি বিএনপি বড় দল তারা আসেনি, এছাড়া সব দলে ছিল। সেখান থেকে হঠাৎ করে একটু আবার দেখলাম ঐক্য ফাটল মনে হচ্ছে গত 2-3 দিনে, এটি কেন ঘটলো? না, ঐক্য তো আসলে কোনো চিরস্থায়ী বন্দোবস্ত না। কারণ ধরেন যে রাজনীতিতে অ্যাবসলিউট ঐক্য যেরকম আমরা ভাবি, এই ঐক্যটা সবসময় ধরে রাখা সম্ভব হয় না। এটা আসলে কিছু ইস্যু ভিত্তিকই ধরে রাখা সম্ভব হয়। তো যখন যে কোনো একটা ইস্যুর মধ্যে আপনি একটা অ্যাচিভমেন্টের মধ্যে আসেন, যেমন আওয়ামী লীগের নিষিদ্ধের রায়ে সকলের মধ্যে ঐক্যমত ছিল, আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে গেছে, তো হয়ে যাওয়ার পরে সবাই আবার যার যার পলিটিক্যাল স্ট্যান্ডে ফিরে গেছে। তো এই ঘটনাটা ঘটে আর কি, যার যার পলিটিক্যাল স্ট্যান্ডে তারা থাকবে। কিন্তু মোটা দাগে আমরা মনে করি যে আমরা যখন আবার এই 5টি গণহত্যায় ট্রাইব্যুনাল গঠন করে বিচারের জন্য আবার যখন আমাদের মাঠে নামার প্রয়োজন হবে এবং এটা চালিয়ে নেওয়ার প্রয়োজন হবে, আবার দেখবেন একটা ঐক্য তৈরি হচ্ছে। সরকার যদি 30 কার্য দিবসের মধ্যে প্রোক্লেমেশন ঘোষণা না করে, সরকারকে তো আবার চ্যালেঞ্জ করা হবে, এটা তো ছেড়ে দেওয়া হবে না। তো তখন দেখবেন যে আবার একটা ঐক্য তৈরি হয়েছে। ফলে এই যে আমাদের মধ্যে ঐক্যের কিছুটা ঘাটতি দেখা যাচ্ছে, সেই ঘাটতিটাকে আমি মনে করি যে এটা একটা রাজনৈতিক ঘটনা। কিন্তু আওয়ামী লীগ প্রশ্নে বাংলাদেশের সকল মানুষ এবং রাজনৈতিক দল এবং জুলাইয়ের যারা স্টেক হোল্ডার একমত আছে, ফলে এই প্রশ্নে আবার ঐক্য দেখা যাবে। জি, মাসুদ, একটু আপনার কাছে এই প্রসঙ্গে যেতে চাই। আপনি দেখেছেন যে মূলত একজন উপদেষ্টা একটি স্ট্যাটাস নিয়ে তিনি পরে সরিয়ে ফেলেছেন, এটি নিয়ে ফেসবুকে বেশ আলাপ আলোচনা চলছে গত 2 দিন ধরে। নিশ্চয়ই আপনার চোখ এড়িয়ে যাবার কথা নয়, আপনি একজন সিনিয়র সাংবাদিক। মানে কি মনে হয় হঠাৎ করে যারা যারা জুলাই গণঅভ্যুত্থানের শক্তি, এদের মধ্যে এমন অনৈক্য কেন তৈরি হলো, এবং এটি মানে এর পিছনে কি অন্য কোনো রাজনৈতিক কোনো শক্তি কাজ করছে কিনা, বা এদেরকে অনৈক্য দিলে কেউ ফায়দা পাবে কিনা, এমন কোনো ইস্যু রয়েছে কিনা, আমি সেটা তো জানবো। যেটি জানতে চাচ্ছিলাম যে গত 2 দিন ধরে হঠাৎ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে একজন উপদেষ্টার একটি স্ট্যাটাস নিয়ে এই জুলাই গণঅভ্যুত্থানের যতগুলো স্টেক রয়েছে তাদের মধ্যে একটি ব্যাপক মতবিরোধ চলছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এটি আবার সীমাবদ্ধ রয়েছে, এটি আবার এর বাইরে আসেনি। মানে এটি কেন হচ্ছে, আপনার কি মনে হয়, এবং এটি কোনো খারাপ বার্তা দেয় কিনা, এই যে জুলাই গণঅভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা সেখান থেকে এরা সরে যাচ্ছে কিনা? না, আমি তা মনে করি না। দেখেন, জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা যে জিনিসটা, এই আকাঙ্ক্ষাটা যে খুব স্পষ্ট করে কিছু কখনো বলা হয়েছে তা কিন্তু না। এটা হলো গিয়ে দেখেন, এই আকাঙ্ক্ষা কিন্তু চেঞ্জ হচ্ছে, ক্রমাগত চেঞ্জ হচ্ছে, এবং এই চেঞ্জ হওয়াটাও স্বাভাবিক। আমি এতে অস্বাভাবিক কিছু দেখি না। প্রতি মুহূর্তেই চেঞ্জ হবে, এবং একটা বড় একটা লক্ষ্যে সবাই একত্রিত হয়েছিল, আবার প্রত্যেকের আলাদা আলাদা লক্ষ্য আছে। যখন ওই বড় লক্ষ্যটা অর্জিত হয়ে যায়, তখন প্রত্যেকে আবার যার যার আলাদা আলাদা লক্ষ্য নিয়ে তার মতো করে অগ্রসর হয়। এইগুলি সবগুলিই কিন্তু আমি মনে করি খুবই হেলদি এনভায়রনমেন্টের জন্য প্রয়োজন এগুলি, এবং এখানে আমি কোনো সমস্যা দেখি না। মতবিরোধ তো থাকবেই, ঘরের মধ্যে মতবিরোধ নাই। আপনি কি আপনার পিতার সমস্ত সিদ্ধান্তের সঙ্গে একমত হন না তো? আপনার ফ্যামিলিতেও আপনার বাচ্চার, আপনার স্ত্রীর সব সিদ্ধান্তের সঙ্গে আপনি একমত হন, তারা আপনার সিদ্ধান্তের সঙ্গে একমত হয় না তো? এই একমত হলেই বরং অশান্তি হতো। বরং একমত না হওয়ার মধ্যে এক ধরনের বিউটি আছে, আমি এই বিউটিটাকে এনজয় করি। এটা হওয়া উচিত। বিরোধ থাকবে, বিরোধ থাকলে কি হয়, ধরেন আপনার কথা আমি বিরোধিতা করলাম, অথবা আপনি আমার কথা বিরোধিতা করলেন,
করার সঙ্গে সঙ্গে আমি চিন্তা করি যে তাহলে আমার সিদ্ধান্ত আমি যেটা বললাম এর মধ্যে বিরোধিতা কেন, তাহলে আমার একটা সেকেন্ড থট দেওয়ার সুযোগ আছে, আমি সেই সেকেন্ড থটটা হয়তো দিই, তাহলে কোথায় আমার ভুলটা হলো, কেন আমার সঙ্গে বিরোধিতা করলো, আমি একবার দ্বিতীয়বার হয়তো আমি আমার সিদ্ধান্ত চেঞ্জ করি না অথবা করি, কি হয় বলা কঠিন, কিন্তু আমি দেখি দ্বিতীয়বার চিন্তা তো করি। এই দ্বিতীয়বার চিন্তার জন্য এই বিরোধিতা, এই ধরনের মতবিরোধ হওয়ার দরকার আছে। মতবিরোধ এক জিনিস আর শত্রু হয়ে যাওয়া আরেক জিনিস। এরা কিন্তু কেউ কোনো শত্রু হয় নাই, যে এখানে আমি মনে করি ঠিক আছে আলাপ আলোচনা হবে। যেমন ধরুন ওদের সঙ্গে তো এনসিপির একটা বিরোধ ছিল, একসঙ্গে তো ছিল, তারা একসঙ্গে এনসিপি করার কথা ছিল, তারা তো এনসিপির সঙ্গে পরে গেল না, আলাদা একটা পার্টি করলো। এমনকি পরস্পর শত্রু হয়ে গেল? শত্রু তো হয় নাই। শত্রু যে হয় না তার প্রমাণ তো দেখলাম আমরা, এইবারই দেখলাম। তো কেউ কোনো শত্রু না, কিন্তু লক্ষ্য অর্জনের জন্য মানে একটু মতবিরোধ থাকতেই পারে, এতে আমি কোনো অন্যায় দেখি না। মাহফুজের স্ট্যাটাসটা নিয়ে বলি আমি, মাহফুজের স্ট্যাটাসটা এখানে আমি দুটো কারণ দেখি। এক নম্বর কারণ দেখি যে শাহবাগের ওখানে কিছু স্লোগান ছিল, যে স্লোগানগুলির এই মুহূর্তে এই স্লোগানগুলি হয়তো তারা ধারণ করতে পারছে না। সম্মিলিতভাবে এই সরকার অথবা এনসিপি তারা মনে মনে কি ধারণ করে আমি জানি না, হয়তো মনে মনে কোনো সমস্যা নাই, কিন্তু প্রকাশ্যে এই মুহূর্তে এটাকে তারা ধারণ করতে পারছে না। এখন ওইটার একটা কাউন্টার দেওয়ার জন্য মাহফুজ হয়তো এই ধরনের একটা স্ট্যাটাস না হইতে পারে, কিন্তু আমি শিওর না, কিন্তু মাহফুজ তারা আমার সঙ্গে আলাপ করে দেয় নাই, সে তার মতো করে দিয়েছে। আমি এভাবে ব্যাখ্যা খুঁজি যে কেন সে দিল এটা। আর এছাড়াও মাহফুজের আমি আর গত কয়েকদিন ধরে দেখছিলাম যে একটু যেন কিছু কিছু বিষয়ে তার কথাবার্তা যেন আগের কথার সঙ্গে অতটা মেলে না। আমি তো ওকে অনেকদিন ধরে ফলো করি, আমি নিজেও তার অনেক বক্তব্যের সঙ্গে বিরোধিতা করেছি, আমার কাছে মনে হয়েছে এটা ঠিক না, আবার এটা আমার কাছে মনে হয়েছে ঠিক। এরকম হতেই পারে, এটা প্রত্যেকটা একটা মানুষের সব কথার সঙ্গে তো আপনি একমত হবেন না, এটা হতেই পারে। কাজে আমার কাছে মনে হয়েছে ওইটাকে ম্যানেজ করার জন্য এই ধরনের একটা বক্তব্য তার কাছ থেকে আসতে পারত। কারণ এই একই বক্তব্য তো আবার একটু অন্যভাবে ঘুরে আসিফ মাহমুদও দিছে। আসিফ মাহমুদ সমালোচনা হয়নি, হ্যাঁ সেটি নিয়ে আর এত সমালোচনা হয়নি, ও তো স্পষ্ট করে বলে নাই। এই যেরকম একদম মাহফুজের আমি কিছু লক্ষ্য করছি ওর বিভিন্ন লেখালেখিতে, যেটা আমি যেটা লক্ষ্য করছি আর কি, আমাকে যেটা মনে হয়েছে তার মধ্যে মনে করেন কৌশলী হওয়ার চিন্তাটা কম। জি জি, একদম যেটা ভাবে পট করে বলে ফেলায়। জি, আমরা একদম বুঝতে পারছি। শরীফ ওসমান হাদি জানতে চাই, মানে আপনি তো ইনকিলাব মঞ্চ আলাদা হলেও জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম স্টেক, আপনারা সবাই একই, যেটি বলছিল মাসুদ ভাই বলছিল যে আপনারা ঘুরে ফিরে একই, আপনাদের মধ্যে অনৈক্য কেন দেখা দিল এবং এটি মানে সুদূর প্রসারী একটি নেতিবাচক প্রভাব পড়ছে কিনা এই তরুণ সমাজের মধ্যে যারা আন্দোলনের সঙ্গে ছিল? মানে দেখুন, যদি সাধারণ জনগণের ভাষায় বলি তাহলে এটা দেখা তাদের জন্য আনন্দদায়ক না। তারা চায় জুলাইয়ের সমস্ত শক্তি একসাথে থাকবে, একসাথে কাজ করবে। আর বাস্তবতা হলো যে কোনো ঐক্যবদ্ধভাবে মানুষ বাঁচবার জন্য একটা কমন এনিমি দরকার। বাংলাদেশের গণমানুষের কমন এনিমি ছিল শেখ হাসিনা। শেখ হাসিনা না, শুধু আওয়ামী লীগের পতন। তো এই লক্ষ্য প্রাথমিকভাবে অর্জনের পরে এখন যে যার ঘরে ফিরবে, যে যার মতো করে কর্মপন্থা। দেখেন, আমি যেটা মনে করি এই যে যেটুকুন এখন একে অপরের বিরুদ্ধে কথা চালাচালি করছে, এটা কিন্তু কর্মপন্থার পার্থক্য। মানে এরাও কিন্তু কেউ চায় না যে হাসিনা ফিরুক, ফ্যাসিবাদ ফিরুক, অথবা আওয়ামী লীগ কোনোভাবে ফিরুক। সবার কিন্তু এখন এই যে যত অনৈক্য না, আপনি ধরেন এর থেকে 100 গুণ অনৈক্য যদি তৈরি হয়, এটা 1 মিনিটে আবার ঐক্যবদ্ধ করে দেওয়ার একমাত্র শক্তি রাখেন শেখ হাসিনা। ওনার এক কথায় 32 হাওয়া হয়ে গেছে। উনি আবার এরকম একটা কথা বলবেন, তখন দেখবেন মাহফুজ বলেন, অমুক বলেন, তমুক বলেন, সবাই এসে একসাথে দাঁড়াবে। সুতরাং বাংলাদেশকে ঐক্যবদ্ধ রাখার দায়বদ্ধতা নিচ্ছে একমাত্র হাসিনা। সুতরাং তিনি বেঁচে থাকুক, আমরা দোয়া করি, কারণ তিনি বেঁচে থাকলে বাংলাদেশ ঐক্যবদ্ধ অনেকদিন থাকবে। না, কিন্তু হ্যাঁ জি, আপনাদের কথায় মানুষ এগুলোতে কষ্ট পাচ্ছে কিনা, যারা সাধারণ মানুষ? হ্যাঁ, কষ্ট তো পাবেই মানুষ। এখন বাস্তবতা হলো আমরা চাইলে ওটাকে ম্যানেজ করতে পারবো না, কিন্তু আমি যদি অন্যভাবে বলি, সেটি কেন ম্যানেজ করতে পারবে না কেন? আপনারা কি ক্ষমতার লোভে? আচ্ছা, ধরুন আমারে তো আর ক্ষমতার লোভ বলে লাভ নাই, কারণ আমরা তো আর ক্ষমতার সাথে নাই। মাহফুজের উপদেষ্টা মাহফুজ আলম উনি যেই পোস্টটা দিচ্ছে, আমি যদি আপনি আমাকে অন্যভাবে যদি বলতে বলেন, তাহলে আমি এটার একটা ফিলোসফি আছে। দেখেন, মাহফুজ আলম পোস্ট দেয়া, সেই পোস্ট ডিলিট করা, দুটোর কোনোটাই আমি অপরিকল্পিত মনে করি না। যেমন অনেকেই বলছেন স্যাটায়ার করে যে ডক্টর ইউনূসের উচিত সকল উপদেষ্টাদের ফেসবুক অ্যাকাউন্ট তার দায়িত্বে থাকবে এবং পোস্ট দিবে উনি প্রেস সচিবকে দিয়ে, তারপরে পোস্ট দেওয়াই দেবে, মানে উপদেষ্টাদের মোবাইল ফোন কেড়ে নেওয়া হোক। তো আমি মনে করি এই যে পোস্ট দেওয়াটা, সেই পোস্টটা 1 ঘন্টা পরে ডিলিট করানো, দুটোই পরিকল্পিত। এবং এই কারণ হলো কি, এনসিপিকে তো পলিটিক্স, ধরেন আমি এনসিপির কেউ না, বাট একজন সাধারণ জনগণ হিসেবে যেটা মনে করি, এটা এনসিপির পলিটিক্সের অংশ। কেন পলিটিক্সের অংশ? ধরেন বাংলাদেশে তো এই পুরো যে এস্টাবলিশমেন্ট, ইনক্লুডিং আপনাদের টিভি, সারা বাংলাদেশের সকল মিডিয়া, এরপর এস্টাবলিশমেন্ট, সকল কিছু,
এটা কিন্তু আওয়ামী লীগের সফট সাপোর্টার, আওয়ামী লীগের কালচারাল উইংয়ের অংশ। ধরেন এই বাংলাদেশে কোটি কোটি মানুষ আওয়ামী লীগের বিরুদ্ধে আছে, কিন্তু তাদের হাতে পয়সা নাই, তাদের হাতে পত্রিকা নাই, তাদের হাতে মিডিয়া নাই, তাদের হাতে কিচ্ছু নাই। শুধু আওয়ামী লীগের ফ্যাসিবাদের প্রধান আইকনটা চলে গেছে, কিন্তু সমস্ত ধরেন এই যে ছায়ানট বলি, উদিচি বলি, যত সাংস্কৃতিক সংগঠন বলি, এরা তো দিন শেষে আওয়ামী লীগের পলিটিক্সটা বাঁচাই রাখছে। এখন আওয়ামী লীগ যেদিন থেকে নিষিদ্ধ হয়ে গেল, কারো না কারো তো ওইগুলোর অকুপাই করতে হবে, সেখানে এইটা তো তার লাগবে। তো এনসিপির পক্ষ থেকে যদি মাহফুজ আলম ওই দায়িত্বটা নেন যে আমি যদি এদেরকে গালি দিয়ে এরকম পোস্টার দেই, তাহলে এই এস্টাবলিশমেন্টের গুলো সাপোর্ট আমি পাবো, এবং সেটা পরিকল্পনা করে করে বলেছেন বলেই আমার বিশ্বাস। কারণ উনি এতটা অবুঝ না যে অন্যদের গালি খাবো, উনি গালি খাবেন সেই সব মানুষের যাদের হাতে পয়সা নাই, খালি গালি আছে। উনি সাপোর্ট পাবেন তাদের যাদের হাতে পয়সা আছে, মিডিয়া আছে এবং পুরো এস্টাবলিশমেন্ট আছে। সুতরাং এটা তো ওনার রাজনীতির অংশ, এটা তো ভালো। হয়তোবা আপনার মানে আমি একজন সাধারণ ধারণা। হিসেবে মনে করছি। যে আরিফিন মোহাম্মদ হিজবুল্লাহ, জানতে চাচ্ছিলাম যে হাদির সাথে যে বিষয়টি আলাপ করছিলাম সেটি আপনার কাছে জানতে চাই। একই সঙ্গে জানতে চাই, যেদিন আওয়ামী লীগ কার্যক্রম নিষিদ্ধ করা হলো, আমরা দেখলাম যে প্রথম দিন যমুনার সামনে নাহিদ ইসলাম গিয়েছিলেন, এনসিপির প্রধান যিনি, কিন্তু যেদিন নিষিদ্ধ ঘোষণা হলো কার্যক্রম, সেদিন নাহিদকে মনে হয় আমরা আর শাহবাগে বা ইন্টারকন্টিনেন্টাল মোড়ে দেখি নাই। মানে আসলে ছিল কিনা আপনি সেদিন নাহিদ সেটা ইসলাম কেন হতে পারে, কেন হঠাৎ করে আর আসলেন না কেন? আর এটা তো এনসিপির কেউ হয়তো ভালো বলতে পারবে যে তাদের পক্ষ থেকে এরকম কোনো কিছু কেন ছিল। এটা তাদের ইন্টারনাল পাওয়ার স্ট্রাগলও হতে পারে, আমাদের পক্ষে তো আসলে বাইরে থেকে এটা না, যদি আন্দোলনটা এনসিপির ছিল না, আমি বললাম যেহেতু সে প্রথম দিন ছিল, সে সেদিন আর তাকে দেখা গেল না। এটি এমনও হতে পারে যে নাহিদ ইসলাম তো যমুনার সামনে গিয়েছিলেন, হয়তো আন্দোলন যমুনার সামনে হওয়াটা তার জন্য বেশি পছন্দের হইতে পারে, শাহবাগেরটা হয়তো এত পছন্দ ছিল না তাই চলে আসছেন, এমনও হইতে পারে। আমরা তো মানে সব মিলে কি আপনারা পথ হারাচ্ছেন নাকি? মানে এই যে যারা জুলাইয়ের স্টেক হোল্ডাররা রয়েছেন, কি মনে হয় একটু মানে এলোমেলো হয়ে যাচ্ছে কিনা আপনাদের পথ? পথ এলোমেলো, মাসুদ ভাই কিন্তু এই আশঙ্কাগুলো কিন্তু করছেন আর 5-6 মাস ধরেই, আমাদের শুদ্ধ বারবার বলেছে, কিন্তু পথ এলোমেলো বলতে যাচ্ছে কিনা একটা জিনিস অত্যন্ত স্পষ্ট, সেটা হচ্ছে যে জুলাইকে কেন্দ্র করে যেই ঐক্য হয়েছে, সেই ঐক্যের ভিত্তি থেকে যদি আমরা সরে আসি, তাহলে পথ হারানোর যথেষ্ট সম্ভাবনা থাকে। এখন জুলাইকে কেন্দ্র করে ঐক্য আমি মনে করি যেটা, যেমন ধরেন যে উপদেষ্টা মাহফুজ আলমের স্ট্যাটাসকে কেন্দ্র করেই তো এত কথা হচ্ছে। ধরেন উপদেষ্টা মাহফুজ আলমের যখন তার উপজেলায় তাকে যখন সংবর্ধনা দেওয়া হলো, সেখানে তিনি বলেছিলেন যে বিএনপি জামাত সহ বাংলাদেশপন্থী রাজনীতি যারা করেন তাদের সকলের জন্য মানে আগামীর রাজনীতি হবে। অর্থাৎ সেখানে কিন্তু তিনি বিএনপি জামাত এদের সকলকে অ্যাকনলেজ করলেন আর কি। জি। তো তারপর আবার এখন এসে তিনি সেই অ্যাকনলেজমেন্টটা দিতে চাচ্ছেন না। তো তার মানে এরকম কিছু কি ঘটলো যে ওই আপনার সংবর্ধনার পর থেকে এখন এসে এই 3 মাস বা 6 মাসের মধ্যে এমন কিছু ঘটলো যেই ঘটার কারণে তাদের নাম কাটা গেল বাংলাদেশপন্থী থেকে, কিন্তু ওই সময় ছিল। এটা আসলে উপদেষ্টা মাহফুজ আলমই ভালো বলতে পারবেন আর কি। কি মনে হয় এর পিছনে কোনো রাজনৈতিক দল বা অন্য কোনো উদ্দেশ্য থাকতে পারে কিনা? আমার মনে হয় অবশ্যই এটার কোনো একটা এটা একটা পলিটিক্যাল স্ট্যান্ড হইতে পারে আর কি, মাহফুজ আলম এবং এনসিপি, তারপর আমরা বাকছাসের নেতাদেরকেও দেখছি। আমার মনে হয় এটা তাদের পলিটিক্যাল স্ট্যান্ড, এর মধ্য দিয়ে রাজনীতিতে তারা পলিটিক্যাল বার্গেইনে তাদের স্টেক বাড়ানোর কোনো চেষ্টা করছেন। মাসুদ, আপনার কি মনে হয় এনসিপি যে দল, তারা একটা নিজ দলে রয়েছে, এখন নিজস্ব একটি দল, তারা হয়তো রাজনীতিকভাবে নিবন্ধন চাইবে, আমরা যদ্দূর জানি এখন পর্যন্ত, কিন্তু শেষ পর্যন্ত এরা কি এনসিপি থাকবে নাকি এখন যে বড় বড় দলগুলো রয়েছে সেদিকে ঝুঁকতে পারে? আপনার কি ধারণা? দেখেন, এটার জন্য না, এই সঠিক মন্তব্যটা করার জন্য এর জন্য জ্যোতিষ হওয়া দরকার। তো জ্যোতিষটা আমি না, এরপরে মনে করেন ধারণা একটু করেন, জ্যোতিষ হলেন না, মনে হয় যে এরা আসলে কি করবে না। দেখেন, এনসিপি একটা পলিটিক্যাল পার্টি, আবার মনে করেন ওনারাও একটা পলিটিক্যাল পার্টি করছে, ওনারা এখনো করে নাই, কি করবে আমি জানি না। এরা সবাই একটা লক্ষ্যে কিন্তু একত্রিত হয়েছিল, এদের কারো কিন্তু রাজনীতিবিদ হওয়ার কোনো আকাঙ্ক্ষা অথবা আমরা প্রকাশ পাইনি। শেখ হাসিনার আপনার যখন শেখ হাসিনা যখন ছিল তখন এদের কোনো আচার আচরণ আমরা বুঝি নাই যে এরা কোনো পলিটিক্যাল পার্টি করবে, কিন্তু হয়তো মনে মনে ছিল। তারপরে একটা শেখ হাসিনার পতনের সঙ্গে তারা সবাই জড়াইয়ে পড়ছে, জড়াইয়ে পড়ে তারা দেখছে যে আমরা একটা আন্দোলন করতে পারছি, এত বড় একটা আন্দোলন করতে পারছি, আমাদের কিছু সাংগঠনিক ক্ষমতা আছে, তারা হয়তো দেখছে আমাদের সঙ্গে অনেক লোকজন আছে, তো এদেরকে নিয়ে কেন না আমরা যে লক্ষ্যটা যেতে চাই
সেই লক্ষ্যে যাওয়ার জন্য একটা পলিটিক্যাল পার্টি করি, করতে পারে, এটা তাদের মাথার মধ্যে চিন্তায় কাজ করতে পারে। এবং এই কাজটা তারা শুরু করছে, যেভাবেই করুক, আলাদা আলাদাভাবে করুক, একত্রিতভাবে করুক, কেউ বড় আকারে, কেউ ছোট আকারে, কেউ মাঝারি আকারে শুরু করছে। আমি কিন্তু এই শুরুটা নিয়ে আশাবাদী। এরা যে শুরু করতে পেরেছে, কতগুলি ইয়াং ছেলে মেয়েরা, এরা যে একটা শুরু করতে পেরেছে না, আমরা দেশের কাজটা করতে পারবো। তারা যে আমাদের প্রচলিত এতদিনের আমলাতন্ত্র, এতদিনের প্রশাসন, এতদিনের যে মানে আপনার যে একটা মানে কি বল জগদ্দল পাথরের মতো চেপে থাকা একটা সিস্টেম, সেই সিস্টেমের বাইরে যে চিন্তা করতে পারতেছে, এইটা আমার কাছে ইম্পর্টেন্ট। এই চিন্তার মধ্যে হঠকারিতা থাকবে, এই চিন্তার মধ্যে গঠনমূলক কাজ থাকবে, এই চিন্তার মধ্যে বিভক্তিও থাকবে, বড় হবে আবার ভাঙবে, সবই ঠিক আছে, কিন্তু আমি এই প্রক্রিয়াটাকে অ্যাপ্রিসিয়েট করি। আমি কিন্তু পার্টিকুলার কোনো দলের কথা বলছি না, কিন্তু আমি যে প্রক্রিয়াটা, তারা যে নিজে কিছু করার কথা চিন্তা করতেছে, এটাকে আমি অ্যাপ্রিসিয়েট করি, যে এই চিন্তাটা আমাদের যুব সমাজের মধ্যে গত 15 বছর ছিল না, এবং ইন্টেনশনালি যুব সমাজের মাঝখান থেকে এই চিন্তাটাকে সরিয়ে দেওয়া হয়েছিল, সরিয়ে রাখা হয়েছিল। মানে রাজনীতি বিমুখ ছিল। তাদেরকে বলা হয়েছিল যে তুমি চাকরির জন্য এই পড়াশোনা করবা, এবং চাকরি পেতে হলে তোমাকে ছাত্রলীগ করতে হবে, তাহলে তুমি চাকরি পাবা না, অথবা তুমি ছাত্রলীগ করবা, আর ছাত্রলীগ করা মানে তুমি আমার ভিত্তিতে পরিণত হবা, আমার তোমার কোনো ব্যক্তিগত চিন্তা থাকবে না, তোমার কোনো আত্মসম্মান বোধ থাকবে না, এগুলো হবে। তো সেই প্রক্রিয়া থেকে এরা যে বেরিয়ে আসতে পারছে, আমি কিন্তু এতে হ্যাপি। এদের মধ্যে যদি কেউ দাঁড়াতে না পারে, যদি কেউ শেষ পর্যন্ত বড় কোনো দল না হতে পারে, তাও আমার দুঃখ থাকবে না, কারণ আমি মনে করবো ওইটা হবে সময়ের প্রয়োজন, এরকম হবে, আবার একত্রিত হবে। কিন্তু এটা এই যে প্র্যাকটিসটা শুরু করছে, যে কিছু করা সম্ভব, আমি এটাকে অ্যাপ্রিসিয়েট করি ভাই। আমি কিন্তু ওর প্রতি আমার বিশেষ কোনো সিম্প্যাথিও নাই, আবার সিম্প্যাথি আছে, ভুল বললাম, ওর প্রতি আমার কোনো বিরোধ নাই, কোনো মানে নাই, বিশাল কোনো প্রত্যাশাও নাই, কিন্তু বাট সিম্প্যাথি আছে। যখন একটা করে খবর শুনি যে এনসিপি এই ভুলটা করছে, যখন একটা করে খবর পাই যে অমুক সমন্বয়কের নামে এই চাঁদাবাজির ঘটনা শোনা যাচ্ছে, আমার মনটা খুব খারাপ হয়ে যায়। খারাপ হয় কেন? আমরা তো এদের দিকে তাকাই আসছি আসলে বেসিক্যালি। শুনেন, আওয়ামী লীগ, বিএনপি যাই বলেন, এই ট্রেডিশনাল দলগুলো আমাদের যে কি দিবে, এটা আমাদের অভিজ্ঞতা খুব খারাপ অভিজ্ঞতা। তারপরেও আমি মনে করি যে বিএনপিতে কিছু চেঞ্জ আসতে পারে, হয়তো চেঞ্জ আসছে, আমি জানি না আসছে কিনা, মুখে তো অনেক কিছু বলে, করলে পরে বোঝা যাবে, ক্ষমতা আসলে বোঝা যাবে। এদের নিয়ে আমরা আশাবাদী। এখন এই একটু অফিয়ারে আলাপ হচ্ছিল কিন্তু আমাদের মধ্যে, যে এনসিপি কি শেষ পর্যন্ত বিএনপির সঙ্গে যাবে, মানে শোনা মাত্রই কিন্তু আমার মুখের মধ্যে ধক করে উঠছে, ভাই তোমার বিএনপির সঙ্গে যাওয়া দরকার কি? বিএনপির সঙ্গে যাওয়ার মানে হলো আমি ক্ষমতার শেয়ার চাই। তো ক্ষমতার শেয়ার চাইলে পরে একটা ছোট্ট বিন্দু যখন একটা বড় বিন্দুর সঙ্গে মিলে যায়, তখন শেয়ার তার অস্তিত্ব থাকে না, সে তখন বিএনপি হয়ে যায়। জি হাদি, এটা হয়তো দরকার নাই, সে তার সকেত নিয়ে থাকুক। অফারের বিষয়টি নিয়ে যেটি বলছিলেন মাসুদ ভাই, নাহিদ ইসলাম এনসিপির যিনি প্রধান, যিনি আহ্বায়ক পদে আছেন, তিনি কিন্তু স্পষ্ট করে বলেছেন যে এনসিপি কারোর সঙ্গে কোনো জোট, নির্বাচনী জোট করবে না। সংবাদ সম্মেলনে বলেছেন এনসিপিতে আপনি নেই, কিন্তু এনসিপির সবার সঙ্গে আপনার খুব ভালো সখ্যতা আন্দোলনের করবার কারণে। আপনার কি মনে হয়, এনসিপি কি শেষ পর্যন্ত, এনসিপির যারা শীর্ষ নেতারা আছেন, যারা একজন ব্যক্তি হয়ে উঠেছেন এই জুলাই আন্দোলনকে কেন্দ্র করে, তারা কি এনসিপির মধ্যে আবদ্ধ থাকতে পারবেন, নাকি ক্ষমতার মোহে এদিক ওদিক ছুটে যাবেন? আমি সত্য জানি যে এখন যে পরিস্থিতি আমরা দেখছি, এনসিপি নানান বিষয় নিয়ে কথা বলছে, বাংলাদেশ কোন পথে যাবে, বাংলাদেশের মানুষ কোন পন্থা অবলম্বন করবে, নানান বিষয় নিয়ে আমরা দেখছি, এবং সেগুলি খুব ডিবেট চলছে সোশ্যাল মিডিয়ায়। আপনার কাছে কি মনে হয়, এনসিপির যারা যে কয়জন ব্যক্তি হিসেবে দাঁড়িয়েছে, 5-7 জন যারাই আমরা বলি, যাদেরকে নিয়ে মানুষ ভাবছে যে হয়তো আগামী নির্বাচনে অংশ নিতে পারে, এরা কি এনসিপি থেকে নির্বাচন করবে না এদিক ওদিক ছুটতে পারে? কি প্রথমত হলো, আমার জন্য তো এই উত্তর দেওয়া খুব কঠিন, কারণ এনসিপি মানে আওয়ামী লীগ ছাড়া, আর সেটা এনসিপি হোক, বিএনপি হোক, জামাত ইসলামী, ইভেন গণ অধিকার পরিষদ, প্রত্যেক জায়গারই আমাদের অত্যন্ত প্রিয় ভাই বন্ধু আছে যারা আমাদেরকে ভালোবাসেন, পছন্দ করেন। সুতরাং এটা তো আমার জন্য বলা কঠিন। এরপর আপনি সাধারণ মানে কর্মী হিসেবে বা জনগণ হিসেবে যদি বলা, প্রথমত মাসুদ ভাই যেরকম বলছেন এইটাই, যে বাংলাদেশের জনমানুষের চাওয়া, ধরেন এনসিপি সম্বন্ধে আমাদের হাজারটা ক্রিটিক আছে, এই থাকা সত্ত্বেও আমি হাজারবার বলেছি এবং এখনো বলছি, যে কোনো মূল্যে এনসিপিকে সফল হওয়া দরকার। এই সফল হওয়া দরকার মানে আমি বলি না যে আগামী বছর তাকে সরকারে যাওয়া দরকার, মানে এই ধরুন আওয়ামী লীগ
আপনি ভাবেন মানে এটা আমরা পছন্দ করি না করি, বাংলাদেশের মুক্তিযুদ্ধটা তো ও সময় তো আর বিএনপি প্রতিষ্ঠা হয় নাই, মানে আওয়ামী লীগের নেতৃত্ব করেছে, এরপরে এটা কুক্ষিগত করেছে। তো সেই দলটা গণহত্যা, সিরিজ গণহত্যা চালিয়ে নিষিদ্ধ হয়ে গেছে। তো এখন তো নতুন রাজনীতি নির্মাণ করতে হবে আমাদেরকে। তো এইখানে ভালো রাজনীতি নির্মাণ করতে হলে এখন স্বপ্ন এনসিপি হয়েছে, আরিফিন ভাইয়েরা আপ বাংলাদেশ করেছে, আরও কেউ চেষ্টা করবে, অনেকে ঝরে যাবে, এই সব প্রচেষ্টাগুলো আমরা অ্যাপ্রিসিয়েট করছি। কিন্তু এনসিপিতে যেহেতু এরকম কিছু মুখ আছে যে মুখগুলো জুলাই কেন্দ্রিক আমরা জানবাজ কর্মী হিসেবে চিনেছি, যদি আমি একদম খোলামেলা বলি, তাদের যদি এটা হয় যে তারা নতুন বাংলাদেশের রাজনীতি নির্মাণ করতে চায়, তাহলে আগামী 20-30 বছরও তারা যদি ক্ষমতায় যেতে না পারে, কিন্তু একা দাঁড়িয়ে থাকবে, সে রাজনীতিটাই করবে, সে একদম ঢাকা থেকে শুরু করে গ্রাম পর্যন্ত যাবে, তাহলে এটা বাংলাদেশের জন্য একটা আশীর্বাদ হয়ে আসবে। সেটা কি এনসিপি হয় না অন্য কোনো যে কোনো দলে? এনসিপি হয়ে হওয়া দরকার, বিকজ আপনি ধরেন জামাত ইসলামের রাজনীতিটা তো জামাত ইসলাম জামাতের মতোই করবে, বিএনপি তো বিএনপির মতোই করবে। তো বাংলাদেশের মানুষ আছে এবং নতুন যে মানুষগুলো, তারা অনেকে বিএনপিকেও হয়তো পছন্দ করছে না, জামাতকেও পছন্দ করছে না, তারা চাচ্ছে নতুন ছেলে মেয়ে তারা কিছু করুক। তো নতুন ছেলে মেয়ের মধ্যে এনসিপি আছে, এখন আপ বাংলাদেশ দাঁড়াচ্ছে, আরো এরকম হয়তো ভবিষ্যতে কেউ দাঁড়াবে। তো এনসিপির জন্য এই কাজটা জরুরি যে এই উদ্যোগ নিয়েছে কোনো দলে না যে নিজেরা চেষ্টা করতে থাকা। কিন্তু আমার ধারণা নির্বাচন যখন ঘনিয়ে আসবে, দেখুন ক্ষমতার চেয়ে মধু কিছু নাই, মধু কিছু নাই এই জন্য যে একদম আমি খোলামেলা বলি, আমি ব্যক্তি উপদেষ্টা মাহফুজ আলমকে যদ্দূর চিনি, তিনি একজন ভালো মানের বুদ্ধিজীবী, চিন্তা চর্চা করতে জানেন, চিন্তা উস্কে দিতে জানেন। কিন্তু ক্ষমতা মধুর না হলে তার উচিত ছিল ক্ষমতার বাইরে থেকে বুদ্ধিজীবীতে করা, ছেলে মেয়েগুলোকে গ্রুমিং করা, পাঠচক্র করানো। এই যে পোস্টটা তিনি দিয়েছেন, এটা বুদ্ধিজীবী হিসেবে হলো অসম্ভব দারুণ পোস্ট, কিন্তু উপদেষ্টা হিসেবে যখন দিচ্ছেন আপনি একই সাথে বুদ্ধিজীবী, একই হিসেবে মন্ত্রী, দুটো একসাথে যায় না, মানুষ পছন্দ করে না। তো এই জন্য ব্যাপার হলো যে ক্ষমতার মোহকে যদি তারা কাটিয়ে তারা যদি একা নির্বাচন করতে পারে, একটা সময় যদি না পায়, এটা বাংলাদেশের জন্য ভালো হবে, কিন্তু জানি না কয়জন হবে। যে আরিফিন, আপ বাংলাদেশে কি এই ক্ষমতার দিকে কারোর সঙ্গে জোটে যাচ্ছে কিনা আগামীতে? না, যেটা হাদি বলছিল যে একভাবে টিকে থাকা। আমাদের তো এখনো পর্যন্ত আমরা নির্বাচন কেন্দ্রিকতা আমাদের মধ্যে এখনো নাই। আমরা মোটা দাগে আমরা বলেছি যে আমাদের মোটা দাগে আমরা কিছু লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছি, ফলে সেইগুলাই হচ্ছে আমাদের মূল কাজ। নির্বাচন কেন্দ্রিকতা নিয়ে আমরা এখনো ভাবিই নাই, এবং বরঞ্চ আমরা মনে করতেছি বাংলাদেশে সত্যিকার অর্থে রাজনীতি করার পরিবেশ তৈরি হবে, এবং সেই এই নেক্সট যখন আমাদের একটা ইলেকটেড গভর্নমেন্ট আসবে, সেই ইলেকটেড গভর্নমেন্টের পরে আমাদের রাজপথে থেকে সেই গণতান্ত্রিক সরকারকে বিরোধিতা করার মধ্য দিয়ে গণতান্ত্রিক প্রক্রিয়া বাংলাদেশে জারি রাখা, এবং এই গণতান্ত্রিক প্রক্রিয়াকে সবসময় চেক অ্যান্ড ব্যালেন্সের মধ্য দিয়ে এগিয়ে নেওয়ার রাজনীতিটাই আমাদের করতে হবে। আমরা বেসিক্যালি রাজনীতি শুরু করব হচ্ছে আগামী ইলেকশনের পরে, যখন গণতান্ত্রিক সরকার আসবে তারপরে। মানে এই নির্বাচন আপনারা করছেন না? এই নির্বাচনে করা নিয়ে আমাদের মধ্যে এখনো পর্যন্ত মানে কোনো কনক্রিট আলোচনা হয় নাই। জি, মাসুদ একটু অন্যদিকে যেতে চাই, যদি শুরু করেছিলাম আওয়ামী লীগের রাজনীতি কার্যক্রম নিষিদ্ধ। এখানে প্রজ্ঞাপনে বলা হয়েছে একদম শেষ দিকে যে বাংলাদেশ আওয়ামী লীগ এবং এর সকল অঙ্গ সংগঠন, সহযোগী সংগঠন এবং ভ্রাতৃপ্রতিম সংগঠনদের নেতাকর্মীদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার কার্য সম্পন্ন না হওয়া পর্যন্ত এই সংগঠনের সকল সভা সমাবেশ, সম্মেলন, প্রচারণা, মিছিল, সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণা, যাবতীয় কর্মকাণ্ড নিষিদ্ধ ঘোষণা করা হলো। বাংলাদেশে তো আওয়ামী লীগ বা আওয়ামী লীগের সমর্থক কোটি আছে, কয়েক কোটি আছে, মানে যেটি বাস্তবতা। তাহলে এই মানুষগুলো এখন কি করবে? মঙ্গল গ্রহে চলে যাবে নাকি অন্য কিছু করবে? এটা তো আমার সমস্যা না, এটা হলো তাদের সমস্যা। কি করতে পারে তাহলে? এটা আমি কেমন করবো? আমার 14 গোষ্ঠীর মধ্যে আওয়ামী লীগ করে না, আপনার 14 গোষ্ঠী থেকে আওয়ামী লীগ করে বলা যায় না, সবার মানুষই আছে। আমার ফ্যামিলিতে কোনো আওয়ামী লীগ করে, কেউ আওয়ামী লীগ করে না, আমার ফ্যামিলিতে কেউ বিএনপি করে না, কেউ না। আপনি কি করবেন? এই সমস্যা নিয়ে আমি আলাপ করবো নাকি? সমস্যাটার কথা আমি বলি আপনাকে। আমি বললাম এটা করা উচিত। এটা আলাপ করতে ভয় পাচ্ছেন কি? না না, ভয় পাচ্ছি না, আমি আইন মানার লোক রে ভাই। আমি আপনাকে আগের জন্য বলেছি যে আমি একটা আইনকে অপছন্দ করতে পারি, যে এটা যেমন আপনি আমাকে এই 4 কাপটা এখানে দিলেন, আমি মনে করি এটা আপনি আমাকে এই অফিসের আইন 4 কাপটা এখানে থাকবে। আমি পরে বলতে পারি আপনাকে এই 4 কাপ এখানে কী কারণে দিলেন, আমার তো পছন্দ হয় নাই, কিন্তু যখন আপনি দিবেন তখন 4 কাপটা আমি ফিরে দিতে পারবো না। আমি আইনকে অপছন্দ করতে পারি, আমি এটাকে কালো আইন বলতে পারি, কিন্তু আইন যখন হয়ে যাবে আইন আমি মানব। আইন অমান্য করলে আমার শাস্তি হবে, এবং হওয়াই উচিত। পৃথিবীর অনেক আইন আছে, তার পছন্দ করে নাকি চোর না, কিন্তু সেটি ঠিক আছে, পছন্দ করে তার পুলিশ ধরে। আমার জানার বিষয় এই মানুষগুলো তো বাংলাদেশে আছে, তারা এখন মানে কি? এটা তো সরকার ভাববে আর ওরা ভাববে, আমি ভাববো না। আইন যারা প্রণয়ন করছে তারা ভাববে, আর আইন যারা মানবে কি মানবে না তারা ভাববে। এটা আমি ভাববো কেন? এটা আমার ভাবনার ব্যাপার না।
এখানে যে বিষয়টি বলা হচ্ছে যে এদের বিচার কার্য শেষ না হওয়া পর্যন্ত কার্যক্রম নিষিদ্ধ থাকবে, মানে যে বিচার কার্য শেষ না ভাই, হওয়া পর্যন্ত এটি মানে এইটা টাইম নিয়ে, ডিউরেশনটা এই কি? প্রসঙ্গটা নিয়ে আমি এত আলাপ করছি, আমি ছাড়া কেউ আলাপ করে নাই। কিন্তু পুরানোগুলি দেখে নিন যদি আপনার জানার ইচ্ছা থাকে। আমি এটা নিয়ে ভাই কথা করতাম না, কথা ভাই পরিষ্কার। কারণ একটা আইন হয়ে গেছে, সেই আইনটা আমি আইনটাকে অপছন্দ করি, যে আইনের মাধ্যমে হয়েছে আইনটাকে অপছন্দ করি। বাট আইন যেটা করেছে এটা নিয়ে আমি কোনো মন্তব্য করবো না, কারণ এটা তো আইন হয়ে গেছে। আইন হয়ে গেছে ভাই, আমার লোকের ফাঁসি দিয়ে দিয়েছেন আপনি, আমি 2 ফুটের চোখে পানি ফেলাইতে পারবো, কিন্তু এর চেয়ে বেশি কিছু করার তো আমার ক্ষমতা নাই। কারণ আমি তো এই দেশে বাস করতে হলে ল অফ ল্যান্ড বলতে একটা কথা আছে, কিন্তু এই ল্যান্ডের যে আইন এটা আপনাকে মানতে হবে। পৃথিবীর অনেক দেশে মৃত্যুদণ্ড নাই, আমার দেশে মৃত্যুদণ্ড আছে। কারণ আমি এটা নিয়ে হাউকা করে লাভ আছে, মৃত্যুদণ্ড হয়ে গেছে, আওয়ামী লীগ বুঝবে, আর যে আইনটা প্রণয়ন করছে সে বুঝবে। জি। তাদের 10 বছর পরে বুঝতে পারে, 10 বছর আগে বুঝতে পারে। আমি বরং আপনার আগের জায়গায় একটু যাই, এনসিপি এবং এদের রাজনীতি নিয়ে একটা কথা বলি। দেখেন, আমি বেশি সময় নেব না। একটা জিনিস মাথায় রাখবেন যে মানুষ আওয়ামী লীগ, বিএনপি অথবা ট্র্যাডিশনাল পলিটিক্যাল পার্টিগুলির বিপরীতে এদেরকে নিয়ে আশাবাদী হয়েছিল কেন সেটা একটু বলি। হয়েছিল এই কারণে, আমরা তো এক সময়দের মতো ইয়াং ছিলাম। ইয়াংরা কিন্তু গুলির সামনে বুক পেতে দেয়। কেন দেয় জানেন? তাদের হিসাব বিকাশ কম। তারা চিন্তা করে না আমি মরে গেলে আমার বউর কী হবো, বাচ্চার কী হবো, এই চিন্তা করে না। আমরাও একসময় এই আন্দোলনে আমরাও ছিলাম, ঢাকা ইউনিভার্সিটি, আমরা এগুলি করছি। কাজে ইয়াংদের নিয়ে আমাদের আশা ছিল বেশি। আমরা যখন দেখি একটা পলিটিক্যাল পার্টি সে ট্র্যাডিশনাল পলিটিক্যাল পার্টির মতোই অগ্রসর হচ্ছে, ধনীর কাছ থেকে টাকা নিচ্ছে, টাকার হিসাব দিচ্ছে না, জনগণের কাছে ট্রান্সপারেন্ট হচ্ছে না, তখন আমাদের হতাশাটা বাড়ে। জি। যে কারণে এনসিপি নিয়ে আশা করতে করতে প্রতিদিন দুঃখ পাই। আমি এই কথাটা বললাম এই কারণে, আমার পাশে ওনারা আছেন আপ বাংলাদেশের লোকজন, তাদেরকে আমি রিকোয়েস্ট করবো একটা জিনিস, সেটা হলো চেষ্টা করেন ট্রান্সপারেন্ট থাকতে। দলটা কিভাবে চলছে, দলের টাকাটা কোত্থেকে আসছে, আসার টাকাটা কিভাবে ব্যয় করছেন, এই জিনিসটা প্লিজ পাবলিক করে দেন। যদি এটা করতে পারেন, বাংলাদেশের ইতিহাসে আপনারাই হবেন প্রথম ব্যতিক্রমী দল, যেটা বাংলাদেশে কোনো পলিটিক্যাল পার্টি করে না। সব এটা মানুষকে যদি করতে জানানো। পারেন, তাহলে আমি মনে করি জনগণ আপনাদের এই যে বলেন না আমরা পলিটিক্স করতে চাই, তাহলে জি। লোকে বলবে যে হ্যাঁ এরা পলিটিক্স করতেছে। আর তাহলে বলবে কি আর একটা ধান্দার দোকান খুলছে। জি, এটা বলবে। মাসুদ কামাল ভাই, শরীফ ওসমান হাদি এবং আরিফিন মোহাম্মদ হিজবুল্লাহ, আপনাদের সকলকে আমি অসংখ্য 10 সেকেন্ড টাইম নিতে চাই। 10 সেকেন্ড। আওয়ামী লীগ কি করবে এটা সুনির্দিষ্ট প্রস্তাবনা সরকার তওবা কমিশন করবে, ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশনের মতো। যাদের হাতে গণহত্যার দাগ নাই, খুন করে নাই, গুম করে নাই, তারা তওবা করে সেই তওবা কমিশনের মাধ্যমে বলেন বা ট্রুথ কমিশন বলেন, তারপরে তারা নতুন রাজনীতি শুরু করবে। জি, এটুকু জি, এটি হয়তো সরকারের বিবেচনা আছে, আমরা জানি এটি কমিশন হবে। জি, আপনাদের 3 জনকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরা কথা বলছিলাম 3 জন অতিথির সঙ্গে। শেষে যে বিষয়টি মাসুদ কামাল ভাই বলেছেন যে আমরাও তার সঙ্গে গলা মিলিয়ে বলতে চাই যে নতুন যে বাংলাদেশ বিনির্মাণের কথা বলছে তরুণরা বা নতুন রাজনৈতিক দলগুলো, নিশ্চয়ই তারা সেই পথে থেকে, সঠিক পথে থেকে, সৎ পথে থেকে বাংলাদেশের জনগণ তাদের প্রতি যে আস্থা রেখেছে আগামীতে নতুন রাজনীতির, সেই পথে তারা এগোবে, সে প্রত্যাশা আজকের মতো শেষ করছি। শুভরাত্রি।